সকালের সেই শান্ত মুহূর্তে চেয়ারে বসে পেপার পড়তে পড়তে চা খাচ্ছিলাম। মুনিদা এখনো অফিসে আসেননি, তাই তার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দরজায় কারো আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কোনো বয়স্ক লোক। দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই দেখি একজন 50 থেকে 60 বছর বয়সী ভদ্রলোক। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি আগে খুবই স্বাস্থ্যবান ছিলেন। লোকটি দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন, গায়ে সাদা কালো কোট, মাথায় টুপি, এক হাতে পাইপ, আরেক হাতে লাঠি, গোঁফ দাড়ি সাদা, মুখে বয়সের ছাপ। আমি জিজ্ঞাসা করলাম, কাকে চান? তিনি বললেন, এখানে মণি সেন বলে কেউ আছেন, তার সাথে আমার জরুরি কথা আছে। আপনি মণিদার সাথে দেখা করতে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, তিনি উত্তর দিলেন। আমি বললাম, কিন্তু মণিদা তো এখনো আসেননি, আপনাকে একটু বসতে হবে। তিনি বললেন, ও মণিবাবু এখন অফিসে নেই? ঠিক আছে, আমি পরে আসব। আরে না না, আপনার আর কষ্ট করে পরে আসতে হবে না, আপনি ভিতরে এসে বসুন, মণিদা একটু পরেই এসে যাবেন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস তোমার কাছে রেখে যাচ্ছি, যত্ন করে রাখবে, মণিবাবু এলে এটা তাকে দিয়ে দেবে। তিনি পকেট থেকে একটা বড় কাগজের প্যাকেটের মতো জিনিস বের করলেন। দেখে মনে হচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। আমি সেটা নিয়ে মণিদার টেবিলে রেখে দিলাম। লোকটা চলে যাবার পর আমি প্যাকেটটা মণিদার কেবিনে রেখে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। সকাল থেকে দুপুর হয়ে গেল, মণিদার কোনো খোঁজ নেই। শেষমেশ বিকেলবেলা মণিদা ফিরে এলেন। তুমি সারাদিন কোথায় ছিলে? আজকে অফিসে আসোনি কেন? আমি জিজ্ঞেস করলাম। মণিদা বললেন, আস্তে আস্তে সব বলছি, আমাকে একটু বসতে দাও। তিনি বললেন যে পুলিশ স্টেশনে দারোগা সুকুমার বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে একটা ঘটনা ঘটেছিল, যেটা সমাধান করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। আমি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি ঘটনা? কিন্তু মণিদা বললেন, থাক, পরে এক সময় বলবো। আমি হতাশ হয়ে বললাম, যখনই আমি তোমার কাছে কোনো ঘটনা বা রহস্য শুনতে চাই, তুমি তখনই বলো পরে বলবো। তুমি ভুলে গেছো যে ছোটরাও অনেক কাজে আসে। একদিন আমিও তোমার মতো বড় গোয়েন্দা হব। মণিদা আমাকে জিজ্ঞেস করলেন তার অনুপস্থিতিতে কিছু হয়েছে কিনা। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকের কথা। আমি বললাম, একজন বয়স্ক লোক এসেছিলেন তোমার সাথে দেখা করতে, তিনি একটা জিনিস রেখে গেছেন। আমি তাড়াতাড়ি করে খামটা এনে মণিদার হাতে দিলাম। মণিদা বললেন, তুই এবার বাড়ি চলে যা, দরকার হলে ডাকব। আমি উদাস মনে বাড়ির দিকে রওনা দিলাম। ভাবলাম মণিদা হয়তো এখনও আমাকে অনভিজ্ঞ মনে করেন, কিন্তু মণিদা জানতেন না যে এই খামটা হাতে নেওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তাই তিনি আমাকে এর থেকে দূরে রাখতে চেয়েছিলেন। মণিদা খামটা খুলে দেখলেন ভিতরে কিছু কাগজপত্র আছে। সব দেখে তিনি বুঝতে পারলেন এটা একটা জটিল কেস। একটা ছোট কাগজে একটা ঠিকানা লেখা ছিল, যেখানে তাকে একা আসতে বলা হয়েছিল। সাথে 300 টাকাও ছিল। মণিদা ভাবলেন, শুধু দেখা করার জন্য এত টাকা মানে অন্য কোনো ব্যাপার আছে, হয়তো জীবনের ঝুঁকিও আছে। মণিদার জীবনে প্রতিটি মামলাই একটি নতুন রহস্যের দরজা খুলে দেয়। আজকের গল্পটি শুরু হয়েছিল একটি সাধারণ তদন্তের মতো, কিন্তু শেষ হয়েছিল এক অজানা বিপদের আভাস নিয়ে। সেদিন সকালে মণিদা একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাড়িটি দেখতে বেশ পুরনো, কিন্তু রক্ষণাবেক্ষণ ভালো। দারোয়ান তাকে দেখে জিজ্ঞেস করল, আপনি কে? কার সাথে দেখা করতে চান? আমি এই বাড়ির কর্তার সাথে দেখা করতে চাই, মণিদা বলল। আপনি কে এটা না জেনে আপনাকে কর্তামশাইয়ের সাথে দেখা দেওয়া যাবে না, দারোয়ান কঠোর স্বরে জবাব দিল। মণিদা একটু হেসে বলল, মণিবাবু এসেছেন তার সাথে দেখা করতে, আমার নাম বল, তিনি ঠিক বুঝে যাবেন। দারোয়ান ভিতরে গেল, কিন্তু ফিরে আসতে তার প্রায় আধ ঘন্টা লেগে গেল। মণিদা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, মনে মনে ভাবছিল এত সময় লাগছে কেন। অবশেষে দারোয়ান এসে বলল, আসুন, কর্তামশাই আপনার জন্য অপেক্ষা করছেন। মণিদা বাড়ির ভিতরে ঢুকে দেখল একজন বয়স্ক ভদ্রলোক বারান্দায় দোলনা চেয়ারে বসে আছেন। তিনি মণিদাকে দেখে উঠে দাঁড়ালেন এবং বললেন, মাফ করবেন, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আপনাকে বেশি অপেক্ষা তো করাইনি। আসলে কি বলুন তো, বয়স হয়েছে, একটু হাঁটতে চলতে অসুবিধা হয়, তাই একটু আসতে দেরি হয়ে গেল। আরে না না, কোনো ব্যাপার নয়, এই বয়সে তো এরকমই হয়। দেরি না করে আপনি কাজের কথাটা বলে ফেলুন, আমার মনে হচ্ছে আপনার তো আমার থেকেও বেশি জলদি। বৃদ্ধ ভদ্রলোক একটু মৃদু হেসে দোলনা চেয়ারে বসে পড়লেন
এবং কথা বলা আরম্ভ করলেন। আসলে ব্যাপারটা হলো, আমাদের গ্রামে একটা পুরনো মন্দির আছে। সেটা আমাদের বংশের অনেক পুরনো মন্দির। ওই মন্দিরে আমাদের বাপ ঠাকুরদা সকলেই পূজা অর্চনা করেছেন, কিন্তু এখন আর কেউ ওই মন্দিরে সেরকম যায় না। মনিদা মনোযোগ দিয়ে শুনছিল। বৃদ্ধ ভদ্রলোক আবার বললেন, মন্দিরটা নিয়ে সমস্যা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা একটু জটিল, তাই আপনাকে ডেকেছি। কী ধরনের সমস্যা? মনিদা জিজ্ঞেস করল। আমার এক আত্মীয় আছে, সে আমার কাছ থেকে ওই মন্দির এবং তার আশেপাশের জমি নিয়ে নিতে চায়। মন্দিরের চারপাশে অনেক বিঘা জমি পড়ে আছে। আমি তাকে আমার জমি দিতে পারি, কিন্তু এই মন্দিরটা তার হাতে একেবারেই যেতে দেব না। এই মন্দিরটা আমাদের পূর্বপুরুষের স্মৃতি। আমি চাই আমার পর আমার বংশের সবাই ওই মন্দিরে পূজা অর্চনা করুক আর না করুক, এরকমভাবেই এটা চলতে থাকুক। মনিদা বুঝতে পারল বিষয়টা সত্যিই জটিল। তিনি বললেন, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেই লোকটাকে খুব তাড়াতাড়ি ধরে নেব। কিন্তু সেদিন আর বেশি কথা হলো না। অন্য একটি জরুরি কাজের জন্য মনিদাকে তাড়াতাড়ি চলে যেতে হলো। তিনি বৃদ্ধ ভদ্রলোককে আশ্বাস দিয়ে বললেন যে খুব শিগগিরই তিনি এই মামলার সমাধান করবেন। বিকেলে মনিদা বাড়ি ফিরল। তার সঙ্গী তাকে দেখে বলল, আরে এত দেরি কেন? কি হয়েছিল? আরে আর বলিস নে, যে লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম না, সে আমাকে অনেকক্ষণ ধরে তার গার্ডেনে বসিয়ে রেখেছিল, তার জন্যই তো এত দেরি হলো, মনিদা বলল। আর হলো কোথায়? সব তো কথাবার্তা শেষ হলো, এখনো অনেক কিছু করা বাকি আছে, মনিদা আবার বলল। সঙ্গী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি ধরনের মামলা? মনিদা একটু ভেবে বলল, সময় ঠিক হলে সব তোকে জানাবো, কারণ ঠিক সময়ের আগে যদি আমি কিছু বলি তাহলে তুই বিশ্বাস করবি না, তাই সঠিক সময় আমি তোকে সব কিছু জানিয়ে দেব। পরের দিন সকালে মনিদা আবার বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গী তাকে জিজ্ঞেস করল, আমিও কি যাব? মনিদা মাথা নেড়ে বলল, না, তোর এখন আমার সাথে যেতে হবে না। কি কারণে তা আমি এখন বলতে পারবো না, তাই এখন কিছু জানতে চাস না। সঙ্গী একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু কেন? কোনো বিপদ আছে নাকি? মনিদা তার কাঁধে হাত রেখে বলল, তুই কিছু চিন্তা করিস না, আমি এসে তোকে সব খুলে বলবো। এই বলে মনিদা বেরিয়ে গেল। সঙ্গী জানালার পাশে দাঁড়িয়ে তাকে যেতে দেখল। মনে মনে ভাবল, মনিদা যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। সে ফিরে এলেই সব জানা যাবে, আর তখনই শুরু হবে আরেকটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প। আমি স্টেশনে পৌঁছালাম সকাল 7টার ট্রেনের জন্য। তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন এসে গেছে। আমার কামরায় উঠে নিজের সিটের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, আপনার সাথে আর কেউ আছে? আমি বললাম, না, আমি একাই যাচ্ছি। তিনি বললেন, তাহলে আমি কি আপনার পাশের সিটে বসতে পারি? আমি সম্মতি দিলাম, কিন্তু লোকটাকে খুব অদ্ভুত লাগছিল। আমি তার সাথে বিশেষ কথা বলছি না, তবুও তিনি বারবার আমাকে জ্বালাতন করছেন, নানা রকমের প্রশ্ন করে যাচ্ছেন। আমি একেবারে অধৈর্য হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম কিভাবে তাকে থামাবো। অচেনা লোকের সাথে এতক্ষণ ধরে গল্প করা কি স্বাভাবিক? শেষ পর্যন্ত কি করব না বুঝে আমি একটু হাওয়া খাওয়ার জন্য কামরা থেকে বের হলাম। তখনও সেই লোকটা আমাকে প্রশ্ন করলেন, আপনিও কি আমার মতো হাওয়া বদল করতে যাচ্ছেন? এই প্রশ্নের মানে আমি বুঝতে পারলাম না। প্রথমবার কোনো লোককে দেখে আমার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। লোকটাকে যত সহজ মনে হচ্ছে, আসলে তত সহজ নয়। এর ভেতর নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমি উত্তর দিলাম, হ্যাঁ, আমিও হাওয়া বদল করতে যাচ্ছি। 4 ঘন্টার মধ্যে ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে গেল। আমি ট্রেন থেকে নেমে আশেপাশে দেখলাম কেউ আমাকে নিতে এসেছে কিনা। স্টেশনের বাইরে গিয়ে দেখি একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল, আসুন বাবু, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। আমার জিনিসপত্র তুলে মণিকান্ত বাবুর বাড়ির দিকে রওনা দিলাম। মণিকান্ত বাবুর বাড়িতে পৌঁছে তার চাকর বাহাদুর আমার জিনিসপত্র ঘরে রেখে এলো। মণিকান্ত বাবুর সাথে কথাবার্তা সেরে আমি আমার ঘরে ফিরে এলাম। বাহাদুর এসে বলল, বাবু, আপনি যদি কখনো গ্রাম ঘুরে দেখতে চান আমাকে বলবেন, আমি আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমি বললাম, ঠিক আছে, প্রয়োজন হলে তোমাকে সাথে নেব। রাতের খাওয়া দাওয়া শেষ করে মণিকান্ত বাবুর কাছ থেকে গ্রাম ঘোরার অনুমতি নিয়ে আমি ঘুমাতে গেলাম। খুব শিগগিরই এই গ্রামে মা কালীর পুজো হবে।
সবচেয়ে বড় রাত আসছে। সেই রাতে মহাকালী যোগে মাকে প্রসন্ন করার জন্য 100টি ছাগল আনা হয়েছে বলি দেওয়ার জন্য। এই পুজো শেষ হওয়ার আগে আমাকে রহস্যের সমাধান করতে হবে। সকাল হতেই আমি গ্রাম ভ্রমণে বের হলাম। গ্রামের সুন্দর পরিবেশে আমার মন খুশি হয়ে গেল। এত শান্ত পরিবেশ যে মনে হচ্ছে স্বর্গে আছি। গ্রামের শীতল হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি, এমন সময় একটা চেনা ডাক শুনলাম। আমি অবাক হয়ে গেলাম। সেই লোকটা আবার এখানে কোথা থেকে এলো? লোকটা হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো, প্রশ্ন করল, আরে মশাই, আপনি এখানে কি করছেন? আমি কিছু বলার আগেই সে বলল, ও আচ্ছা, আপনিও হাওয়া বদল করতে এসেছেন তাই না? আমি জিজ্ঞেস করলাম, আপনি এই গ্রামে হাওয়া বদল করতে এসেছেন? লোকটা বলল, না, ঠিক সেরকম নয়, আসলে এটা আমাদেরই গ্রাম। আমার শহরে পোস্টিং, তাই মাসে একবার করে গ্রামে আসি। তার মানে আপনি আগে এই গ্রামে থাকতেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, শহরে পোস্টিং হওয়ার পর থেকে গ্রামে আসা কম হয়ে গেছে। আপনি বলছিলেন শহরে পোস্টিং, তার মানে আপনি পুলিশ ইন্সপেক্টর? লোকটা হাসল। আপনি ঠিকই ধরেছেন। আসলে এই গ্রামে বড় একটা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, তাই আমাকে এখানে পাঠানো হয়েছে। আমি ভাবছিলাম, যদি এই গ্রামে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি? বাস, আমি বুঝতে পেরে গেলাম এখানে আসলে কি ঘটছে। এরপর মনের ভিতর মুচকি মুচকি একটু হাসি হাসলাম। এই রহস্যময় পরিস্থিতি আমার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল। স্থানীয় সরকারি কর্মকর্তা মণিকান্ত বাবুর সাথে কথা বলতে গিয়ে জানলাম তিনি একাই এসেছেন। তার চেহারায় এক ধরনের চিন্তার ছাপ। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি এখানে একাই এসেছেন? আপনার সাথে কেউ আসেনি? তিনি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে না, সরকারি কাজ তো, তাই প্রত্যেকবার পরিবারের সাথে আসা সম্ভব না। আসলে কি, আমি গ্রামের ছেলে, কিন্তু বিয়ের পর শহরেই আমার পোস্টিং হয়, আর ওখানে এখন আমি আমার পরিবারের সাথে থাকি। তার কণ্ঠে একটু বেদনার সুর মিশেছিল। তিনি আরও বললেন, আমি আমার পরিবারকে শহরে রেখে এসেছি, কারণ এই রকম সময় এখানে নিয়ে আসা উচিত হবে না। যেখানে যখন যা কিছু হতে পারে, এই রকম পরিস্থিতিতে তাদের শহরে সুরক্ষিত রাখাই ভালো। তার চোখে পরিবারের প্রতি দায়বদ্ধতা আর ভালোবাসার ছাপ স্পষ্ট। এদিকে মা কালীর পূজার প্রস্তুতি চলছে পুরো দমে। পুরো গ্রামে একটা উৎসবের আমেজ। মন্দিরের চারপাশে ফুলের মালা, রঙিন কাপড়ের সাজসজ্জা। আজকে আমি খুব খুশি আর আনন্দের সাথে এই পূজায় আমার যোগদান করব। এই পূজাটাকে অনেক কাছ থেকে দেখব আর মণিকান্ত বাবুর সাথে সারাক্ষণ থাকব। আমি মণিকান্ত বাবুকে যে কথা দিয়েছিলাম যে আমি তার সাথে পূজায় সবসময় সাথে থাকব, আমার সেই কথাটি আমি পূর্ণ করেছি। পূজার দিন এলো। সকাল থেকেই গ্রামে ভিড় জমতে শুরু করেছে। মা কালীর সামনে প্রায় 100টি ছাগলের বলি আরম্ভ করা হলো। পুরো পরিবেশটা ছিল অন্যরকম। ধূপের গন্ধ, মন্ত্রের আওয়াজ আর ভক্তদের উৎসাহ, সব কিছু মিলিয়ে একটা পবিত্র আবহাওয়া তৈরি হয়েছিল। ঢাকের তালে তালে মানুষের মনে ভক্তি আর শ্রদ্ধার অনুভূতি জেগে উঠেছিল। কিন্তু পূজা শেষ হওয়ার পর আমার আসল কাজ শুরু। এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা আমার পক্ষে ততটাও সহজ নয়। প্রাণের ঝুঁকি তো আছেই। মণিকান্তবাবু প্রথমে আমাকে নিশ্চয়ই বলেছিলেন এই রহস্য উদ্ঘাত করতে, কিন্তু তার মানে এই না যে একা প্রাণের ঝুঁকি নিয়ে এত বড় বিপদের ভিতরে ঝাঁপ দিতে হবে। কিন্তু আমার মনে দৃঢ় সংকল্প, যা করার তা করতেই হবে। মণিকান্তবাবু আমাকে এখানে একা ছেড়ে যেতে চাইছিলেন না। তিনি হয়তো বুঝতে পারছিলেন আমি হয়তো কিছু সাংঘাতিক ঘটাতে চলেছি। তিনি আমাকে বন্ধু মনে করে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন, এত ঝুঁকি নেওয়ার দরকার নেই, তিনি বলছিলেন। কিন্তু আমার মন ইতিমধ্যে স্থির। কিন্তু আমি মণিকান্তবাবুর কোনো কথা না শুনে ফাঁদ পেতে বসে থাকলাম। এবার শুধু অপেক্ষা, কখন আমার শিকার আমার জালে এসে পড়বে, আর আমি তাকে ধরব আর এই রহস্য সমাধান করব। রাতে নীরবতায় আমার হৃদয়ের ঢুকপুকানি যেন আরও জোরে শোনা যাচ্ছিল। রাত গভীর হতে থাকল। চারদিকে শুধু নিস্তব্ধতা। হঠাৎ একটা শব্দ, পায়ের আওয়াজ। গভীর রাতের নিস্তব্ধতায় মণিবাবু তার দোলনা চেয়ারে বসে আছেন। জানালার পাশে সিগারেটের ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে তার গভীর চিন্তা। আজকের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। কখন যে রাত কেটে সকাল হয়ে গেল তিনি টেরই পেলেন না। সকালের আলো ফুটতেই
মণিবাবু তার ঘরে পায়চারি করতে শুরু করলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখেন বাহাদুর চা নিয়ে দাঁড়িয়ে আছে। আরে এসো বাহাদুর, ভেতরে এসো। বাহাদুর হেসে বলল, বাবু, আপনার জন্য চা আর খাবার পাঠিয়েছেন, কিন্তু আমি এখন কিছু খাবো না বাহাদুর। কেন বাবু? আপনি না খেলে মালিক আমার ওপর রাগ করবেন। মণিবাবু একটু মুশকিলে পড়লেন, তবুও বললেন, আসলে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কাজ শেষ করে এসে খাবো। বাহাদুর চিন্তিত হয়ে বলল, আপনি এত কাজ করেন, সময় মতো খান না, শরীর খারাপ হবে। জমিদার মশাই আপনার জন্য মহাভোজের আয়োজন করেছেন, তিনি আপনাকে বন্ধুর মতো দেখেন, আমি আপনাকে না খাইয়ে পাঠালে তিনি রাগ করবেন। মণিবাবু বুঝলেন বাহাদুরকে বোঝানো যাবে না, তাড়াতাড়ি চা বিস্কুট খেয়ে নিলেন। গাড়িতে করে স্টেশনে পৌঁছে দেখেন ট্রেন এসে গেছে। কলকাতা থেকে যাকে আসতে বলেছিলেন তাকে খুঁজে পাচ্ছেন না, সারা স্টেশন খুঁজলেন। হঠাৎ পিছন থেকে ডাক এলো, ঘুরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তুই জানিস তোর জন্য আমি কত চিন্তা করছিলাম, তুই এদিক ওদিক ঘুরছিস কেন? ছোট ডিটেকটিভ বলল, চিন্তা করো না মণিদা, তুমি যতক্ষণ আমার সাথে আছো আমার কিছু হবে না, বড়বাবু তো আমার সাথেই ছিল। বড়বাবু বললেন, তুমি ওর ওপর একটু বেশি কড়া হচ্ছ, ও বাচ্চা মানুষ, ভুল করবে না, আমি তো ওর সাথেই ছিলাম। মণিবাবু শান্ত হয়ে বললেন, ঠিক আছে, এবার কাজের কথায় আসি। যে কাজ করতে বলেছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে? চিন্তা করো না মণিদা, সব কিছু রেডি, এই কাজ আমরা নিশ্চয়ই সম্পূর্ণ করতে পারব। বড়বাবু তো আছেনই সাহায্য করার জন্য। তাহলে এখন জমিদার বাড়িতে যেতে হবে, পরের ফাঁদটা ভালো করে সাজাতে হবে। এবার চোরটাকে আমাদের ফাঁদে ফাঁসাতে হবে। মণিকান্ত বাবুর বাড়িতে পৌঁছনোর পর আমি আর বড়বাবু দুজনেই বেশ বিরক্ত বোধ করছিলাম। একটা অদ্ভুত টেনশন আমাদের মধ্যে কাজ করছিল। বাড়ির ভেতরে বসে থাকতে থাকতে আমাদের মাথা ভারী হয়ে উঠেছিল। বড়বাবু বললেন, খুব টেনশন হচ্ছে আর এর জন্যে আমার মাথাও কাজ করছে না, একটু বাইরে হাওয়া খেতে যাওয়া যাক। আমিও তার সাথে একমত হলাম। অচেনা জায়গায় একা থাকার চেয়ে কোনো চেনা মানুষের সাথে থাকলে ভালো লাগে। ঠিক যখন আমরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই মণিদা এসে হাজির। তার মুখে একটা গম্ভীর ভাব। সে বলল, ঠিক আছে, ঘুরতে যাচ্ছ যা, কিন্তু 2 ঘন্টার ভিতর চলে আসবে, আমার একটা কাজে তোদের সাহায্য করতে হবে। তার কথার মধ্যে একটা রহস্যময়তা ছিল। আমি জিজ্ঞেস করলাম কি কাজ, কিন্তু মণিদা বলল, ওটা সময় আসলে তোরা জানতে পারবি, এখন আমাকে একদম ডিস্টার্ব করিস না, আমার একটা ইম্পর্ট্যান্ট গেস্ট আসবে, তার সাথে আমার কথা আছে। মণিদার কথা শুনে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা একদম চলে গেল। আমি বড়বাবুকে বললাম, তোমার কথা শোনার পর আমার ঘুরতে যাওয়ার ইচ্ছে আর করছে না, আমার মনে হয় আমাদের বাড়িতেই থাকা উচিত। বড়বাবু একমত হলেন। তিনি বললেন, বাইরে গিয়ে যা দেখতে পাবো তার থেকে বেশি সুন্দর দৃশ্য আমি বাড়িতে বসেই দেখতে পাবো, তাহলে বাইরে যাওয়ার লাভ কি? আমি মণিদার কথার ধরন দেখে বুঝতে পারলাম যে আজকে এই বাড়িতে বিশেষ কিছু হতে চলেছে। আমার অভিজ্ঞতা বলছিল যে মণিদার সাথে যে ব্যক্তি দেখা করতে আসছে সে কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই কোনো চক্কর আছে। এই রহস্যের সমাধান করার জন্য আর নিজের চোখে সেই দৃশ্য দেখার জন্য আমাদের এখানেই থাকা উচিত। কিন্তু মণিদা আমাদের সিদ্ধান্ত মেনে নিল না। সে জোর করে বলল, 2 ঘন্টার আগে এখানে প্রবেশ করবে না, যখন সময় আসবে আমি নিজেই তোমাদেরকে বলে দেব। আর এটা খেয়াল রেখো, যখন আমি তোমাদেরকে ডেকে পাঠাবো ঠিক সেই সময় তোমরা এখানে চলে আসবে। বড়বাবু তখন একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি মণিদাকে জিজ্ঞেস করলেন যে তার কোনো প্রোটেকশনের দরকার আছে কিনা। মণিদা গম্ভীর হয়ে বলল, আজকে আমার কারও প্রোটেকশনের দরকার হবে না, কিন্তু ভবিষ্যতে যখন আমি আপনাকে এই ব্যাপারে বলবো তখন আপনাকে আমার প্রোটেকশন করতে হবে। এই কথা শুনে আমাদের মনে আরও সন্দেহ জাগলো। আমরা বাধ্য হয়ে বাড়ি থেকে বের হলাম, কিন্তু মন পড়ে রইল সেই রহস্যময় অতিথির জন্য। আধ ঘন্টা পর আমরা দেখলাম একজন রহস্যময় ব্যক্তি মণিদার বাড়িতে এসেছে। সে বাগানে মণিদার সাথে দেখা করল। তাদের কথাবার্তা চলল প্রায় 1.5 ঘন্টা ধরে। আমরা দূর থেকে দেখছিলাম কিন্তু কিছুই শুনতে পাচ্ছিলাম না। অতিথি চলে যাওয়ার পর মণিদার মুখে অপূর্ব খুশির ছাপ, তার চোখে মুখে এক ধরনের তৃপ্তির ভাব। সে আমাদের কাছে এসে বলল, আমার খুশির কারণ হলো এতদিন ধরে যেটাকে আমি খুঁজছিলাম সেটাকে শেষ পর্যন্ত আমি পেয়ে গিয়েছি। কিন্তু সে আর কিছু বলল না। তারপর হঠাৎ করেই মণিদা ঘোষণা করল,
তোমরা তোমাদের জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কালকে কলকাতা যাচ্ছি। এই আকস্মিক সিদ্ধান্তে আমরা অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, রহস্যের সমাধান কি হলো? মনিদা রহস্যজনক হাসি দিয়ে বলল, আমি যেটা বলছি সেটা তোমরা করো, আর থাকলো রহস্য সমাধানের বিষয়টা, সেটা তোমরা কালকে ট্রেনেই দেখতে পারবে। আমার মনে হচ্ছিল যেন একটা বড় ঘটনার সূচনা হতে চলেছে। কলকাতার ট্রেনে কি অপেক্ষা করছে আমাদের জন্য সেটা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। গতকাল মনিদা আমাদের যে নির্দেশ দিয়েছিল সেটা এখনও আমার মাথায় ঘুরছে। বড়বাবু আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু এটা তো বললে না মনিদা, কালকে আমাদের কাকে কি করতে হবে? তার চোখে স্পষ্ট উদ্বেগ। যদি এখানে কোনো ভুল হয় তাহলে তার চাকরি যেতে পারে। মনিদা শুধু রহস্যময় হাসি দিয়ে বলেছিল, না হলে অপরাধী পালিয়ে যাবে আমাদের নাকের নিচের থেকে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। আজ সকালে আমরা ট্রেনে উঠলাম। মনিদা বিশেষভাবে একটা কামরা বুক করেছিল। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একজন যাত্রী আমাদের কামরায় এলেন। আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ এই লোকটাকে তো আমি আগেও দেখেছি, বলতে গেলে একবার নয়, 2 থেকে 3 বার। মনিদা তার দিকে তাকিয়ে বলল, এই দেখুন, আমাদের আবার দেখা হয়ে গেল। প্রথমবার যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল সেইবার আপনি সবার প্রথমে আমাদের সাথে কথা বলা আরম্ভ করেছিলেন, আর সেই সময় আমরা অত বেশি আগ্রহী ছিলাম না। কিন্তু তারপরও কলকাতা থেকে এত দূরের যাত্রা যদি ভালো করে সফল হয়ে থাকে তাহলে আপনারই জন্য। লোকটি, যাকে পরে বিমলবাবু বলে জানলাম, খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। তিনি বললেন, দেখুন, এরকম নয় আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি না, আসলে আমার মন মেজাজটা ঠিক নেই, এই কারণে কারোর সাথে এখন কোনো কথা বলতে ইচ্ছা করছে না। সেই জন্য হয়তো আপনাদের মনে হয় আমাকে দেখে একটু অদ্ভুত মনে হতে পারে। মনিদা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? বিমলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর কি বলবো বলুন, আমি এখানে এসেছিলাম একটা দরকারি কাজে। কাজটা ঠিকঠাক চলছিল, কিন্তু শেষের দিকে কাজটা বিগড়ে যায়, যার ফলে আমাকে অনেক লোকসান উঠাতে হয়েছে, আর এখন বুঝতে পারছি না কি করে নিজের ক্ষতিপূরণগুলো করব। মনিদা সহানুভূতির সাথে বলল, আমিও এখানে একটা কাজে এসেছিলাম, আর আমার কাজটাও এখনও সম্পূর্ণ হয়নি, যার ফলে আমি এখনও নিজের কাজের পয়সা পর্যন্ত পুরো পাইনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম মনিদার কথায় কোথাও যেন একটা ছলনা আছে। হঠাৎ বিমলবাবু সন্দেহের চোখে মনিদার দিকে তাকিয়ে বললেন, আপনি কি পুলিশের চাকরি করেন? কারণ আপনি যেভাবে কথাবার্তা বলছেন এবং এত জিজ্ঞাসাবাদ করছেন, সেগুলো দেখে আমার কেন মনে হচ্ছে আপনি হয়তো পুলিশের কাজ করেন। মনিদা হেসে বলল, আরে না না, আপনি ভুল ভাবছেন, আমি পুলিশে কাজ করি না। আসলে আমি আপনাকে এই প্রশ্নগুলো করতে চাইছি কারণ আমি ভালো করে জানি আমার প্রশ্নের উত্তরগুলো আমি আপনার কাছেই পাব। বিমলবাবু আরও সন্দিহান হয়ে বললেন, আপনি বললেন আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু এটা আপনি এতটা নিশ্চিত হলেন? তখনই মনিদা তার আসল রূপ প্রকাশ করল। সে বলল, গ্রামের মন্দিরের গুপ্ত ঘরে একটা বাক্স ছিল। এই বাক্সটা খুলে চেক করার পর আমি একটা ছোট অর্ধভাঙার দুর্গা মূর্তি দেখেছিলাম, আর এই মূর্তিটাকে খুব যত্নে সুরক্ষিত রাখা হয়েছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা কি আপনি জানেন বিমলবাবু? বিমলবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মনিদা আরও চাপ দিয়ে বলল, দেখুন, আমি ভালো করে জানি আপনি জানেন মূর্তিটা এখন কোথায় আছে, আর যদিও আপনি আমাকে কিছু বলছেন না, তাও আমি আন্দাজ লাগিয়ে নিয়েছি মন্দিরের গুপ্ত ঘরে এখন যে মূর্তিটা রয়েছে সেটা নকল, আর আসল যে মূর্তিটা আছে সেটা সেই রাতেই চুরি হয়ে গিয়েছিল যেই রাতে আমার উপর আক্রমণ হয়েছে। আর যদি আমি ঠিক অনুমান করে থাকি তাহলে মূর্তিটা এখন আপনার কাছে থাকবে, না হলে আপনি ইতিমধ্যে কোথাও পাচার করে দিয়েছেন। তাই আমাদের সময় নষ্ট না করে আপনি সত্যি করে বলুন, এই দুর্গা মূর্তির আসল গল্পটা কি? বিমল বাবু রেগে গিয়ে বললেন, আপনি কি আমাকে বোকা মনে করেছেন? বিনা কোনো প্রমাণে আমি কারোর উপরে অভিযোগ আনব? তারপর এমন একটা ব্যক্তি যার সাথে আমার দেখা হয়েছে মাত্র কয়েকবার, তার উপর কোনো দোষ চাপিয়ে আমার কোনো লাভ হবে না। আমি ট্রেন থামিয়ে আপনার বিরুদ্ধে মামলা করব। কিন্তু মনিদা ঠান্ডা গলায় বলল, যতক্ষণ না আমি চাচ্ছি ততক্ষণ এই ট্রেন কোথাও যাবে না। তার কথায় এমন একটা আত্মবিশ্বাস ছিল যেটা আমাকে ভয় পাইয়ে দিল। কামরায় নিস্তব্ধতা নেমে এলো। আমি ভাবছিলাম, এই গল্পের আসল ভিলেনটাকে, মনিদা নাকি তার বিরুদ্ধে বসে থাকা ভদ্রলোকটা?
আমি সেটাই ঠিক করতে পারছিলাম না। রহস্যময় দুর্গামূর্তির গোপন সত্য আজ উন্মোচিত হতে চলেছে। গোয়েন্দা মনিদা আর তার সহকারী বিজয়ের সাথে পুলিশ অফিসার মিলে বিমল বাবুর মুখোমুখি দাঁড়িয়েছেন। এই মুহূর্তে বাতাসে উত্তেজনা আর রহস্যের গন্ধ। বিমল বাবু রাগে ফেটে পড়লেন। যখন এসে গিয়েছেন এবং বলছেন, আপনার কাছে প্রমাণ আছে, তাহলে দেখান আর প্রমাণ করুন। তার চোখে ছিল ক্রোধের আগুন, যেন তিনি মনিদাকে হত্যা করতে চান। মনিদা শান্ত গলায় বললেন, দেখুন বিমলবাবু, প্রমাণ তো আমি করবই, আর আজই সব রহস্য সমাধান হবে, কিন্তু এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমাকে আপনার জিনিসপত্র চেক করতে হবে। অসম্ভব! আপনি এভাবে আমার জিনিসপত্র কিভাবে চেক করতে পারেন? এটা কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। বিমলবাবুর গলায় ছিল প্রতিবাদের সুর। মনিদা হাসলেন, আমি জানতাম আপনি এরকম কিছু বলবেন, তাই আমি আগে থেকেই আপনার জিনিসপত্র সার্চ করার পুলিশের থেকে পারমিশন লেটার সাইন করে নিয়ে এসেছি। তল্লাশি শুরু হলো। কিছুক্ষণ পরই মনিদা একটা ছোট কাঠের বাক্স খুঁজে পেলেন। বাক্সটা খুলতেই তার মুখে হাসি ফুটে উঠল। এই তো পেয়ে গেছি। ভেতরে ছিল একটা ছোট সোনার দুর্গা মূর্তি। বিমলবাবু এবার হার মানলেন। ঠিক আছে, আমি হার মানছি, আর এটাও স্বীকার করছি এই সব কিছুর পেছনে আমার হাত ছিল। এবার আপনি আমার সাথে যা করতে চান করতে পারেন। চাইলে আমাকে জেলে পুরে দিন, না হলে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিন, আমার কোনো আফসোস হবে না। কিন্তু মনিদার মনে সন্দেহ জাগল। যদি শুধুমাত্র চুরির ব্যাপার হতো, তাহলে বিমলবাবু আমাদের হত্যা করার চেষ্টা করতেন না, আর সম্পূর্ণ ব্যাপারটাকে ঢামাচাপা দেবার চেষ্টা তো কিছুতেই করতেন না। বিজয়কে মনিদা বুঝিয়ে বললেন, আমার মনে হয় এই লোকটা আসলে মূল অপরাধী নয়, সে কেবল একটা পুতুলের মতো ব্যবহৃত হচ্ছে। আসল অপরাধী আড়ালে থেকে তাকে হুকুম দিচ্ছে। এই রহস্যের শুরু হয়েছিল জমিদারের জমি নিয়ে বিরোধ থেকে। মনিদা আবিষ্কার করেছিলেন একটা গোপন মন্দিরের ঘরে ভাঙা দুর্গা মূর্তি। সেখান থেকেই এই জটিল ষড়যন্ত্রের সূত্রপাত। হঠাৎ বিমলবাবু চ্যালেঞ্জ ছড়ে দিলেন, এই দুর্গা মূর্তির রহস্য আপনি সমাধান করতে পারবেন না, আর যেটা আপনি আসল ভেবে নিজের কাছে যত্ন করে এখন রেখেছেন, যদি সেটাও নকল হয় তাহলে কি করবেন? মনিদার চোখে দৃঢ়তা ফুটে উঠল। এই মণিশঙ্কর দাস কাউকে ভয় পায় না, আর আপনার পিছনে যারা আছে তাদেরকেও আমি খুব শিগগিরই ধরে ফেলব। আপনি এই যে নতুন সূত্র আমাকে দিলেন, তার ভিত্তিতেই আমি ওদেরকে খুঁজে বার করব। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। বিমলবাবুকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মনিদা জানতেন আসল অপরাধী এখনও তার হাতের বাইরে। জমিদারের চাচার ষড়যন্ত্রের মামলা সমাধান হয়ে গেলেও দুর্গা মূর্তির রহস্য এখনও অমীমাংসিত। বিজয়কে মনিদা বললেন, দেখ বিজয়, আমি রহস্য সন্ধানী। যখন এরকম কোনো সুযোগ ভবিষ্যতে পাবো, তখন আমি ঠিক এরকমই করব। আমি এটা কিছুতেই দেখব না যে সম্পূর্ণ ঘটনার সাথে আমার কেসের কোনো মিল আছে কি না। আসল অপরাধী এখনও আমাদের হাতের বাইরে আছে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী নেই। দুটো দুর্গা মূর্তি এই রহস্যের চাবিকাঠি। বিমলবাবুর সহযোগিতার ওপর নির্ভর করছে সম্পূর্ণ সত্য উদ্ঘাটন। এখন শুধু অপেক্ষা আর ধৈর্যের পালা।